সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, পাশাপাশি কয়েকটি নির্ধারিত ফান্ডামেন্টাল স্টক নিয়ে ডিসকাশন করব। এতে হয়তো আপনাদের কিছুটা হয়তো উপকৃত আসতে পারে। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর আমার এই আলোচনাটা টোটালটাই হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে করা আমার অভিজ্ঞতা এবং আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমি করে থাকি। তো আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবে না, বা আমি আপনাদেরকে নির্দেশনা প্রদান করছি না। আমি শুধুমাত্র একটি স্টকের বা ইন্ডেক্সের ডেপথে আলোচনা করি, অর্থাৎ ইনফরমেশনগুলো শেয়ার করি। সেক্ষেত্রে আপনাদের সাথে যদি আমার চিন্তা চেতনা মিলে যায়, দেন হয়তো আপনি প্ল্যান করতে আপনার জন্য ইজি হবে, কারণ আপনার কাছে হয়তো সব ইনফরমেশন নাও থাকতে পারে। তো আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদেরকে একটু বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সাপোর্ট করা, যাতে হয়তো আপনাদের কিছুটা হলেও কাজে লাগে। আর আপনি আপনার অভিজ্ঞতা, বুদ্ধি এবং আপনার প্রজ্ঞা দিয়ে আপনি যে বিনিয়োগ করেন, তাহলে আপনার কিন্তু বিনিয়োগটা সুরক্ষিত হবে, আপনি প্রফিটেবল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি থার্ড পার্সনের কথায় কখনো কোনো স্টকে বিনিয়োগ করার থেকে বিরত থাকবেন। আর আপনার বিনিয়োগ শিক্ষাটা এই জন্য খুবই জরুরি। আপনার নিশ্চিন্তায় বিনিয়োগ করবেন, আপনি বেটার পারফর্ম করবেন। তো থ্যাংক ইউ অ্যাগেন। তো আজকে যে আমি ইন্ডেক্স যে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আজকে আমি দেখব যে আমি মূলত আলোচনার ক্ষেত্রে প্রথমে আমি আরএসআই যে ইন্ডিকেটরটা, এটা নিয়ে একটু কথা বলি। তো আরএসআইটা কিন্তু দেখাচ্ছে যে কিন্তু ইন্ডেক্সটা মেবি আজকে যেহেতু পারফরমেন্সটা ভালো করতে পারে না, সেই জন্য কিন্তু ডাউন ট্রেন্ড শো করতেছে। আর আমরা এমএসিডি হিস্টোগ্রাম বারটা যদি একটু ফলো করি, এটা কিন্তু রিলেটিভলি কিন্তু একটু কিন্তু স্লোলি কিন্তু মুভমেন্ট যাচ্ছে। হয়তো এমন হতে পারে, হয়তো দেখা যায় কিছুদিন পরে যাওয়ার পরে তো আবার একটা ইউটার্ন দিলেও দিতে পারে, বাট আপাতত যে মুভমেন্ট এখানে শো করতেছে, এতে কিন্তু নির্দেশনা করতেছে কিন্তু ইন্ডেক্সের কিন্তু পয়েন্ট হয়তো আর একটু ডাউন ট্রেন্ডে আরও হয়তো কারেকশন ফেজে আসতে পারে, কারণ হিস্টোগ্রাম বারগুলো কিন্তু স্লোলি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। তার মানে দুটো ইন্ডিকেটর কিন্তু আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে আগামীকালকে ইন্ডেক্সটা কিন্তু কারেকশনে পর্যায়ে থাকতে পারে। তাই এখন আমরা দেখবো যে ক্যান্ডেল চার্টটা ডে ওয়াইজ। তো এখানে আমরা দেখবো যে ভলিউমটা কিন্তু গত দিনের তুলনায় আজকে কিন্তু ভলিউমটা কম আসছে। আজকে মাত্র 500 কোটি টাকা লেভেলে আসছে, 506, আর এর আগের দিনে ছিল কিন্তু 576 কোটি টাকা। তো সেক্ষেত্রে ভলিউমটা কম আসাতে কিন্তু এখানেও কিন্তু তার ফলে কিন্তু ভলিউমটা বড় না হতে কিন্তু রেড সিগন্যালটা চলে আসছে। এবং গতকালকে যে গত 14 তারিখে যে ক্যান্ডেলটা এখানে শো করেছিল, কিন্তু স্পষ্ট নির্দেশনা দিচ্ছিল যে এখানে কিন্তু সেলাররা, অর্থাৎ এই লেভেলে আসার পরে কিন্তু ইতিপূর্বে আমরা দেখবো যে 6 নভেম্বর কিন্তু এই লেভেলটা, অর্থাৎ 5400 লেভেলে যাওয়ার পরেই কিন্তু এই যে 5400 লেভেলে যাওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে ইন্ডেক্সটা কিন্তু আর লুট নিতে পারতেছে। অর্থাৎ এই 5400 লেভেলটা কিন্তু এর আগেও আমরা আইডিয়া করেছিলাম যে 5400 লেভেল যাওয়ার পরে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু একটু কারেকশন ফেজে আসতে পারে, কারণ যদি তাকে 6000 লেভেল টাচ করতে হয়, তাহলে কিন্তু একটু কিন্তু জিগজ্যাগ ওয়েটিং যেতে হবে, একটা কিন্তু যাওয়া সম্ভব না। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে আগের দিনে কিন্তু যথেষ্ট ভালো ভলিউম ছিল, সেলার একটি ছিল, এবং আজকে কিন্তু তার পুরোপুরি রিফ্লেকশনটা এখানে আসছে। এটা সেল সিনারিও বলা যায় পুরোপুরি। বায়ার যদিও আছে অল্প, বাট সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এখানে দেখতেছি এখানে কিন্তু একটা কিন্তু টুইজার টপ ক্রিয়েট করার একটা করে ফেলেছে এখানে অলরেডি। তো এইটা যদি মিন করে যে যদি টুইজার টপ এখানে যেহেতু ইনশো করে ফেলছে, এবং এটা যেহেতু অলরেডি কিন্তু আজকে ইন্ডেক্সটা কিন্তু রেড ক্যান্ডেল শো করে ডাউন ট্রেন্ড শো করতেছে, এবং আরএসআই এবং এমএসসি দুইটা কিন্তু দেখাচ্ছে যে ইন্ডেক্সটা কিন্তু ডাউন ট্রেন্ড শো করার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু ডে চার্টও তার রিফ্লেকশন দেখতে পাচ্ছি। তো তারই এই প্রেক্ষাপটে আমরা বলতে পারি আগামীকালকে কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে কারেকশন ফেজে থাকার জন্য, এবং কারেকশন ফেজ থেকে কন্টিনিউ করার পর তার ভালো একটা সাপোর্ট পাবে এখানে 5267 লেভেল, অর্থাৎ এই লেভেলটাতে একটা তার ভালো একটা সাপোর্ট আছে। যদি এই সাপোর্টটাকে রেসপেক্ট করতে পারে তো ভালো আপট্রেন্ড হবে, আর যদি এই সাপোর্টটাকে ভেঙে ফেলে তাহলে কিন্তু আরেকটা সাপোর্ট সে পাবে 5162 লেভেলে। এই লেভেলে কিন্তু এই লেভেলে ইতিপূর্বে সাপোর্ট নিয়েছিল এই লেভেলটা থেকে, অর্থাৎ 5162 লেভেল থেকে কিন্তু ইন্ডেক্সটার একটা সাপোর্ট নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আশা করি এই জুনটা থেকে, অর্থাৎ 5267 এবং 5162, অর্থাৎ এই 100 পয়েন্টের যে ব্যবধান, এর মধ্যে থেকে কিন্তু
ইন্ডেক্সটা ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি এবং এখান থেকে কিন্তু নতুন করে আবার একটা কিন্তু বাউন্স ব্যাক করে আপস এন্ড ডাউনস করে, অর্থাৎ জিগজ্যাগ ওয়েতে কিন্তু স্টকটি আবার নতুন করে আপট্রেন্ড হয়ে আমরা যে 6000 এর যে একটা ইন্ডেক্সে যে একটা ড্রিম আছে ওই দিকে যাওয়ার একটা প্ল্যান করবে। তবে এখন পর্যন্ত কিন্তু মার্কেটে লেনদেন যদি এরকম 500 600 700 কোটি টাকা কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু একটা ভালো আমরা ইন্ডেক্সের ফিগার দেখতে পাবো আগামীতে, কন্টিনিউশন করবে এবং নতুন বছরটা হয়তো ভালোভাবে মুভমেন্ট করবে। তো নিউজ অনেক কিছু থাকে, অনেক কিছু থাকবেও, তো নিউজের কারণে অনেকে প্রভাবিত হয়ে কিন্তু আসলে বিভিন্ন স্টক বা বিভিন্ন স্টক কিন্তু সেল করে দিচ্ছেন। তো আসলে সেল স্টক মার্কেটটা কিন্তু এরকমই, আপনাকে যদি ভালো স্টকে বিনিয়োগ করে থাকেন, যদি আপনি ফান্ডামেন্টাল দেখে যদি বিনিয়োগ করে থাকেন তাহলে কিন্তু আপনার স্টক আপনাকে রিটার্ন দিবেই। আর সব সময় শুধু রিটার্ন হবে লস হবে এরকম না, আপনি যদি লাভ লস প্রত্যেকটা সময় করা যায়। আপনি যদি সাপোর্ট পয়েন্টে যদি বাই করতে পারেন, যদি আপনি রেজিস্ট্যান্স পয়েন্টে যদি সেল করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো খারাপ পারে কিন্তু আপনি কিন্তু প্রফিট পেতে পারেন। সেই জন্য আপনাকে কিন্তু বিনিয়োগ শিখে নিতে হবে, আপনাকে ক্যান্ডেল বুঝতে হবে, আপনাকে ভালো স্টকে বিনিয়োগ করতে হবে। আসলে ভালো স্টক আর খারাপ স্টক না, অ্যাকচুয়ালি এটা না, মানে জাস্ট আপনি হচ্ছে যদি দেখেন যে সাপোর্ট জোনগুলো আসলে সবগুলো স্টকই ভালো এবং প্রত্যেকটা স্টকেরই কিন্তু আপনার হয়তো কেউ ডিভিডেন্ড কম দেয়, এ বি সি ক্যাটাগরি হচ্ছে, বাট আপনি যদি প্রফিট টেক করতে চান আপনি কিন্তু সাপোর্ট জোনে যে কোনো স্টকে বাই করলে কিন্তু আপনি সাপোর্ট জোন থেকে যদি আপনি ভালো ক্যালকুলেশন বুঝেন তাহলে, যেমন এই লেভেলটাতে যদি কেউ বাই 5267 লেভেলে যদি বাই করে থাকে আপনি দেখলেন যে এখানে উইক করতেছে, তার মানে কি সেলাররা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, আপনি যদি এই পয়েন্টে কোনো একটা জায়গায় যে সেল করে দেন তাহলে আপনি কিন্তু এখান থেকে প্রফিট মার্জিন টেক করতে পারবেন। এই জন্য আপনাকে বিনিয়োগ শিক্ষা গ্রহণ করতে হবে, ক্যান্ডেলের প্যাটার্ন বুঝতে হবে, মার্কেটের প্যাটার্নটা বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি যে কোনো শেয়ার থেকে আপনি ভালো প্রফিট নিতে পারেন। আর যদি ডিভিডেন্ডের আশায় লং টার্মের জন্য করতে থাকেন তাহলে অবশ্যই আপনি ওইরকম স্টকে ইনভেস্ট করা উচিত যে স্টকগুলো আপনাকে ভালো ডিভিডেন্ড দিয়ে আপনি নিশ্চিন্তে বছরের পর বছর একটা ভালো একটা প্রফিট এমনিতে পেতে পারেন, স্টকও পেতে পারেন আবার হয়তো নগদ টাকাও পেতে পারেন। তো এটা একেবারেই হচ্ছে ডিফারেন্ট ওয়েতে, কারণ সব ধরনের স্টকই কিন্তু মার্কেটে থাকে, বাজারে সব ধরনের প্রোডাক্ট থাকে। তো তার ধারাবাহিকতায় আপনি কোনটা কিনবেন আপনার অভিরুচি, আপনার বুদ্ধি প্রজ্ঞা মেধা দিয়ে আপনি যেখানে বিনিয়োগ করেন আপনি কিন্তু বিনিয়োগের প্রফিট পেতে পারেন, সেটা হচ্ছে আপনার একান্ত অভিজ্ঞতা দিয়ে আপনি করবেন। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, তো আমি যা বলতে সেটা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে যা বলা সেটা হচ্ছে যে আগামীকালকেও ইন্ডেক্সটা কিন্তু কারেকশন ফেজে থাকার সম্ভাবনা আছে। আমি কিন্তু কনফার্ম বলবো না, কারণ হচ্ছে শেয়ার মার্কেট কখনোই কিন্তু কনফার্ম কিছু বলা যায় না, কিন্তু ক্যান্ডেল বলতেছে, এজ এ ক্যান্ডেল বলতেছে যে সম্ভাবনা আছে আগামীকালকে কারেকশনে থাকা। আর যদি কালকে এমন কোনো নিউজ তৈরি হয় যে হ্যাঁ অনেক ভালো একটা মেসেজ আসছে যেটা বিনিয়োগ বান্ধব, তখন কিন্তু আবার দেখেছে এখানে যেসব বায়াররা হয়তো সেল করে তারা কিন্তু হয়তো নতুন করে আবার বাই করা শুরু করে কিন্তু ইন্ডেক্সটাকে আবার পজিটিভ নিয়ে আসতে পারে। তো সেই জন্য আমরা ক্যান্ডেল দেখি কথা বলি, ক্যান্ডেলই বলতেছে যে আগামীকালকে কারেকশন হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু অবজার্ভ করে চোখ কান খোলা রেখে আমার মনে হয় বাই বা সেল করার জন্য বেটার হবে। এবার আমি আপনাদের সম্মুখে কয়েকটি ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলতে চাই, যার মধ্যে কিছু রিকোয়েস্টেড ছিল আর কিছু আমার পার্সোনাল রিসার্চ থেকে করা। তো প্রথম স্টকটি নিয়ে যে কথা সেটা হচ্ছে সোনালী আঁশ। তো সোনালী আঁশ একটি ভালো স্টক আমরা জানি, তো আমরা যদি তার আরএসএ একটু দেখি তাহলে দেখবো যে সোনালী আঁশ কিন্তু যথেষ্ট বুলিশ ফর্মে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান, কারণ যথেষ্ট কারেকশন হয়েছে সোনালী আঁশ, অনেক কারেকশন হয়েছে, এখন কিন্তু তাকে আপ ট্রেন্ড দিতেই হবে, এটি হচ্ছে স্টকের নিয়ম। আর পাশাপাশি আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম বারটা দেখবো তার কিন্তু কারেকশন ফেজ শেষ করে সে কিন্তু এখন আপ, অর্থাৎ সে কিন্তু বাউন্স ব্যাক করে একটা প্ল্যান করতেছে, কারণ হচ্ছে এই যে হিস্টোগ্রামের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ডিপ চুলে কিন্তু লাইট হয়ে যাচ্ছে, তার মানে এটা এই স্টকটি কিন্তু ধীরে ধীরে কিন্তু সে আপ ট্রেন্ড হওয়ার জন্য একটা প্ল্যান করতেছে, এখানে এইভাবে কিন্তু প্ল্যান করতেছে, তার মানে স্টকটি কিন্তু ঘুরে যাবে, এই লেভেলে থাকতে যাচ্ছে না, এটা অনেক সময় কভার করেছে এই জায়গায়। তো আমরা এখন দেখবো ডে চার্টে যদি আমরা একটু আসি, ডে চার্টে আমরা যদি একটু ফোকাস করি এখানে দেখবো যে বর্তমানে স্টকটির যে ক্যান্ডেলটা এখানে শো করেছে, আমরা যদি একটু ভালো করে ফোকাস করি এটা যদি এটা দেখি, এটা কিন্তু একটা 100% একটা হচ্ছে বায়ারদের একটা এখানে অ্যাক্টিভেশন শো করতেছে, কারণ এটা পড়লে মারোবাজু তো মারোবাজু ইন্ডিকেটর করে যে এখানে কিন্তু বায়াররা খুব অ্যাক্টিভ, এবং যেহেতু আজকে একটা ভালো একটা ক্যান্ডেল শো করেছে
যদিও গতকালকের তুলনায় ভলিউমটা কম, বাট এটা মিন করে যে সামনে কিন্তু যথেষ্ট তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে আগামীকালকে যে তার যে রেজিস্ট্যান্সটা আমরা দেখবো সেটা হচ্ছে 302 টাকা, অর্থাৎ 302 টাকা এইটা হচ্ছে তার জন্য রেজিস্ট্যান্স। এটাকে যদি সে ব্রেকআউট করতে পারে, এভাবে করে কিন্তু স্টকটি কিন্তু জিগজ্যাগ হইতে এখানে তার একটা রেজিস্ট্যান্স থাকবে, 318 টাকা একটা রেজিস্ট্যান্স থাকবে, দেন কিন্তু 330 টাকা লেভেল পর্যন্ত কিন্তু স্টকটি যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো যারা স্টকটিতে বিনিয়োগ করবেন বা অলরেডি বিনিয়োগ করে আছেন, তো আমি বলবো যে আগামীকালকে হচ্ছে স্টকটির জন্য একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে 302 টাকা। এই ব্যারিয়ারটাকে যদি ক্রস করতে পারে তাহলে 318 টাকা লেভেলে তার একটা যথেষ্ট স্ট্রং একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করা আছে এখানে। যদি এই রেজিস্ট্যান্সটাকে এটাকে যদি ওভারকাম করতে পারে তাহলে 330 টাকা পর্যন্ত সে যাবে, এবং 330 টাকা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। হয়তো একটু সময় লাগবে, বাট আমি মনে করি যে যারা এই লেভেলে এন্ট্রি নিয়েছেন 260, 70, 80 এই লেভেলগুলোতে, বা আজকে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে তাহলে কিন্তু আপনি একটু ধৈর্য ধারণ করলে কিন্তু 330 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো সোনালী আঁশ, তো সোনালী আঁশের আমরা যদি একটু ফান্ডামেন্টালটা একটু দেখি, এখানে সোনালী আঁশের ফান্ডামেন্টালটা যদি আমরা একটু ফোকাস করি, দেখবো যে এটা হচ্ছে সোনালী আঁশ জেড ক্যাটাগরি যদিও মিন করতেছে, বাট এটা তো আমরা জানি যে তার পারফরমেন্সের কারণে কিন্তু স্টকটি কিন্তু বেটার পারফর্ম করার কারণে আমরা জানি এটা এক ক্যাটাগরিতে চলে আসছে। তো আচ্ছা, নিউজে আমরা দেখি এটা হচ্ছে 17 নভেম্বরে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ফার্স্ট আচ্ছা দ্য স্টক আচ্ছা 10% ডিসবার্সমেন্ট হচ্ছে 100% দিয়ে আছে জুনে। আচ্ছা, জেড ক্যাটাগরি এ ক্যাটাগরি চলে আসছে 17 নভেম্বর। দি কোম্পানি উইল বি প্লেসড ইন এ ক্যাটাগরি ফ্রম এক্সিস্টিং জেড ক্যাটাগরি উইথ ইফেক্ট ফ্রম 18 নভেম্বর, মানে আগামীকালকে থেকে কিন্তু এটা ইফেক্টিভ হয়ে যাচ্ছে। আজকে তো 17 তারিখ, কালকে 18 তারিখ। দ্য কোম্পানি হ্যাজ রিপোর্টেড ডিসবার্সমেন্ট অফ 10% ক্যাশ ডিভিডেন্ড, 100% স্টক ডিভিডেন্ড 2023। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা মেসেজটা পাচ্ছি যে আসলে কেন আজকে এত ভালো একটা হাইপ দিল। তার কারণ কিন্তু এই যে 10% যে ক্যাশ ডিভিডেন্ড এবং 100% স্টক ডিভিডেন্ড কিন্তু অলরেডি তার 2023 সালের যে ডিক্লারেশন এটা কিন্তু অ্যাক্টিভ করে ফেলেছে, যার ফলে কিন্তু আগামীকালকে থেকে এই স্টকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এক ক্যাটাগরিতে চলে যাচ্ছে, এক ক্যাটাগরিতে কালকে থেকে মুভমেন্ট হতো, যার ফলে এই যে ক্যাটাগরি চেঞ্জ হয়ে কিন্তু এক ক্যাটাগরি চলে আসতেছে। তো সোনালী সেই জন্যই হচ্ছে তার এত সুন্দর একটু পজিটিভ একটা গ্রোথ ছিল আজকে, মরবাজ করলো আমরা দেখলাম। আর কোয়ার্টারও কিন্তু চমৎকার পারফরমেন্স, 3টা কোয়ার্টারে কিন্তু পজিটিভলি মুভমেন্ট করছে, এবং তার রিজার্ভ কিন্তু 53.23 crore প্রতি শেয়ারের ক্ষেত্রে 49 টাকা করে আছে। আর তার টোটাল শেয়ার কম, 1,08,00,000 শেয়ার মাত্র, সেখানে কিন্তু প্রতি শেয়ারের জন্য 50 টাকা করে প্রায় বলা যায় তার রিজার্ভ রয়েছে। আর এখানে ডিরেক্টর লেভেল সবচেয়ে বেশি, আচ্ছা আমরা দেখতেছি পাবলিক লেভেলে 43 আর ইনস্টিটিউট হচ্ছে 5.63, আর এখানে যা আছে তাই নো চেঞ্জ। আর এখানে ইপিএস এর গ্রোথ দেখলাম অনেক 44% কিন্তু পজিটিভ গ্রোথ নিয়ে আগাচ্ছে। আর হচ্ছে আপনার ডিভিডেন্ড গ্রোথ ভালো, 10% লাস্ট ইয়ারে ছিল, 2022-এ 100% স্টক ডিভিডেন্ড, এবার কিন্তু স্টক ডিভিডেন্ড 100% আছে, মোরওভার 10% এক্সট্রা ক্যাশ দিচ্ছে, যার ফলে কিন্তু সেই ক্যাটাগরিতে এক ক্যাটাগরিতে কন্টিনিউ করতে পারছে। প্রফিটও ভালো আসছে 2023 সালে, আচ্ছা এটা তো 24-এর আসে নাই, 2023 সালে পজিটিভ ছিল, এবারও কিন্তু পজিটিভ গ্রোথ আসবে, কারণ তার ইপিএস এর গ্রোথ ভালো, 4টা কোয়ার্টার পজিটিভ ভালো ব্যবসা করছে। তো এট এ গ্লান্স যাদের ইনফরমেশনগুলো দরকার, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে সোনালী আঁশের মুভমেন্ট আজকে কেন এত ভালো, কারণ হচ্ছে আগামীকালকে সে এক ক্যাটাগরিতে কিন্তু স্থানান্তরিত হয়ে যাচ্ছে ডিউ টু হিজ ডিক্লারেশন অফ ক্যাশ ডিভিডেন্ড অ্যান্ড স্টক ডিভিডেন্ড মিলিয়ে দিচ্ছে। তো এই ছিল সোনালী আঁশ নিয়ে মেসেজ। অলিম্পিক, তো অলিম্পিক আমরা দেখবো যে অলিম্পিকে কিন্তু আরএসএটা কিন্তু বলতেছে যে একটু ডাউন ট্রেন্ডে শো করতে যাচ্ছে, সেলার অ্যাক্টিভ আছে এখানে। আর পাশাপাশি এমএসসি হিস্টোগ্রাম বারটা কিন্তু বলতেছে কিন্তু এখনো কিন্তু পজিটিভ ট্রেন্ড শো করতেছে, অর্থাৎ কিন্তু এখনো কিন্তু সিগন্যাল দেয় না যে স্টকটি হয়তো ডাউন ট্রেন্ডে যাবে। তো এখন আমরা দেখবো ডে চার্টে, তো ডে চার্টে যদি আমরা ফোকাস করি, ডে চার্টে যদি আমরা ফোকাস করি তাহলে দেখবো এখানে কিন্তু সেলাররা খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। যদি সেলার যদি অ্যাক্টিভ হয় তার মানে এই ধরনের ক্যান্ডেল শো করলে সাধারণত সেলার অ্যাক্টিভ থাকলে কিন্তু আগামীকালকেও ধরে নেওয়া যায় যে কারেকশন ফেজে থাকার সম্ভাবনা আছে, কারণ এই যে 13 তারিখের যে ভলিউমটা, এই ভলিউমটা কিন্তু একটা বড় ধরনের ভলিউম, তো সেখানে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু কিছু কিন্তু সেল প্রেশার আসে, তো সেক্ষেত্রে আগামীকালকেও সেল প্রেশার থাকতে পারে।
কারণ এই ক্যান্ডেলটা কিন্তু সেল প্রেসারে ইঙ্গিত করতেছে, তাহলে হয়তো এই লেভেল পর্যন্ত আসতে পারে, সেটা হচ্ছে 155 টাকা লেভেল। আগামীকালকে যদি সেল প্রেসার থাকে তাহলে 155 টাকা লেভেল কিন্তু আসতে পারে। এই 155 টাকা লেভেল থেকে যদি আপট্রেন্ড নিতে পারে ভালো, নাহলে কিন্তু স্টকটি স্লোলি কিন্তু ডাউন হতে হতে কিন্তু সে সাপোর্ট পাবে 140 টাকা 80 পয়সা লেভেলে। অর্থাৎ তার কিন্তু সাপোর্ট আছে 140 টাকা 80, এই লেভেলটাতে সে ভালো একটা এখানেও সাপোর্ট পেতে পারে। আমি সর্বশেষটাই কথা বলতেছি, যদি 140 টাকা লেভেল 80, কারণ এখানে কিন্তু অনেক গ্যাপ রয়েছে, তাই এই গ্যাপগুলো হচ্ছে ফিল আপ করে নেয়। এই যার ফলে এভাবে যদি কন্টিনিউ আপস এন্ড ডাউনস করে করে কিন্তু স্টকটি একসময় কিন্তু 116 টাকা লেভেলও আসতে পারে। এটা জাস্ট আপনাদের সাইকোলজিক্যালি একটা ধারণা দেওয়ার জন্য। এই স্টকটি কিন্তু 116 টাকা লেভেলও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো একদিনে তো আসবে না, স্টেপ বাই স্টেপ। তো প্রথমেই যদি আগামীকালকে যদি এই লেভেলটা থেকে, অর্থাৎ বর্তমানে তার রেজিস্ট্যান্সটা 135 টাকা, এটাকে যদি ওভারকাম না করতে পারে তাহলে কিন্তু স্টকটি ধীরে ধীরে কিন্তু এবার ডাউন ট্রেন্ড হয়ে হয়ে এখান থেকে একটু সাপোর্ট নিয়ে একটু আপ করবে, জিগজাগ ওয়েতে কিন্তু আবার চলে 140 টাকা লেভেলে। 140 টাকা লেভেলে আসার পর কিন্তু স্টকটি যদি সাপোর্ট না নেয় তাহলে কিন্তু ধীরে ধীরে স্টকটি কিন্তু হয়তো অপর 127 টাকা লেভেলে আসবে, তারপর হয়তো আসতে পারে 120 টাকা লেভেল, এভাবে কিন্তু 116 টাকা লেভেলও কিন্তু আসতে পারে কোনো এক সময়। তো সেক্ষেত্রে বর্তমান ক্যান্ডেলটা আমরা ধরে নিতে পারি। তার জন্য আগামীকালকে যদি সে 163 টাকা যে লেভেলটা আছে এইটাকে যদি ওভারকাম করতে পারে, অর্থাৎ এই সাপোর্ট এই রেজিস্ট্যান্স যদি ভাঙতে পারে, তাহলে কিন্তু স্টকটি ধীরে ধীরে 176 টাকা এবং 176 টাকা মতো সে যাবে। 176 টাকাটা ধরে নিই, এই লেভেলটা যথেষ্ট সম্ভাবনা আছে তা যাওয়ার। যদি 100 আসছে না, কেন ভুল করে ফেলছে এটা, এই যে 176 টাকা লেভেলে সে যাবে যদি এই যে 163 টাকা যে রেজিস্ট্যান্সটা আছে যদি এটাকে সে ওভারকাম করতে পারে। আর যদি না করে তাহলে কিন্তু একটু ডাউন ট্রেন্ডে গিয়ে আবার কিন্তু আপ ট্রেন্ডে হবে, আপ ট্রেন্ডে হয়ে 176 টাকা যাবে। 176 টাকা গিয়ে যদি এটাকে ভাঙতে না পারে তাহলে কিন্তু এখান থেকে আবার নতুন করে ডাউন ট্রেন্ড জিগজ্যাগ হয়ে, এই যে বললাম যে পয়েন্টগুলো 140 টাকা 116 টাকা 117 টাকা 116 টাকা 120 টাকা, এই লেভেল কিন্তু ভবিষ্যতে এসে টাচ করবে, এখানে আসতেই হবে তাকে। যারা এই স্টকটিতে লং টার্মের জন্য বিনিয়োগ করতে চান আমার মনে হয় এভাবে ফেজ ওয়াইজ যদি প্রফিট টেক করতে পারেন, আর না হলে এই লেভেলগুলোতে সে একসময় 116 টাকা লেভেলও কিন্তু আসবে, 20 টাকা 16 টাকা 27 টাকা লেভেলে আসবে। এই হচ্ছে ভবিষ্যতের জন্য বলা। আর বর্তমানে হচ্ছে যে যদি আগামীকালে 183 টাকা লেভেলটাকে যদি ক্রস না করতে পারে তাহলে কিন্তু আবার একটু কারেকশন ফেজে আসতে পারে, এবং সেক্ষেত্রে এখানে একটা সাপোর্ট পাবে 146 টাকা লেভেলে। এই লেভেলটাতে যদি সাপোর্ট নিয়ে উপর উঠতে পারে ভালো, নাহলে কিন্তু স্টক 140 টাকা লেভেলে আসতে পারে। আর যদি 130 টাকা লেভেলটাকে ওভারকাম করতে ভালো ভলিউম আসে তাহলে কিন্তু স্টকটি চলে যাবে 176 টাকা 180 টাকা লেভেলে। যে 176 টাকা এবং 80 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে। তো অলিম্পিকের এই ছিল হচ্ছে, এখন আমরা দেখবো যে অলিম্পিকের অ্যাকচুয়ালি তার ফান্ডামেন্টালটা যদি আমরা একটু আলোচনা করি। অলিম্পিকের ফান্ডামেন্টালটা যে আমরা একটু তাহলে এখানে দেখবো যে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে কিন্তু একটা ক্যাটাগরি স্টক যার 20 কোটি এখানে শেয়ার আছে, আর কারেন্ট পি তার 13.98, আর কোয়ার্টারলি পারফরমেন্স আমরা দেখলাম যে কোয়ার্টার ক্লোজ করছে 23.45 পজিটিভ গ্রোথ নিয়ে আছে। আর পি রেশিওটা কিন্তু গত বছরের তুলনায় কিন্তু আবার ভালো করছে। আর তার হোল্ডিংসে 9.46%, ইনস্টিটিউট এলিমেন্ট 1.71% নতুন করে এন্ট্রি নিচ্ছে, আর ডিরেক্ট টু লেভেলে কিন্তু 9.52% কিন্তু সেল করে দিচ্ছে। ন্যাপ গ্রোথ ভালো, ইপিএস এর গ্রোথ ভালো, ইপিএস এর গ্রোথ মানে ভালো, নেট প্রফিট গ্রোথও ভালো। 2024 সালে কিন্তু 183 কোটি 34 লক্ষ টাকা প্রফিট করেছে, 2023 সালে ছিল 155 কোটি অনলি। তার মানে কিন্তু অনেক, প্রায় 30 কোটি টাকা কিন্তু বেশি প্রফিট করছে এখানে। ডিভিডেন্ড গ্রোথ 2024 কিন্তু খারাপ করছে 10% ডিভিডেন্ড গ্রোথ, আর 2023 সালে কিন্তু 60%, তার মানে 50% কিন্তু এটা কিন্তু ডিভিডেন্ডটা কিন্তু কম দিয়েছে ডিক্লারেশনটা। এটা কিন্তু একটা নিশ্চয়ই ওনাদের রিজার্ভে অন্য কোনো কোথাও নতুন কোনো বিজনেস ইনটেক করতেছে এখানে, কারণ এই রিজার্ভ কিন্তু ভালো আছে 802 কোটি। তার মানে এই রিজার্ভ থেকে হয়তো দেখা যাচ্ছে বিনিয়োগকারী থেকে না দিয়ে হয়তো ওনার হয়তো ইন্ডাস্ট্রিয়াল কোনো ওয়েলথ বা কোনো রিসোর্স হয়তো ইনভেস্ট করতেছে, যাতে হয়তো কোম্পানিটা পরবর্তীতে আরো বেশি বিজনেস করতে পারে, এই জন্য হয়তো করতে পারে। মেবি এটা কোম্পানি ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। এটি সাধারণত ঘটে যে রিজার্ভ পর্যাপ্ত থাকার পরও যেহেতু তা বিনিয়োগকারী থেকে দেয় নেই, তার মানে হচ্ছে সেই টাকাটা হয়তো অন্য কোথাও সে ইনভেস্ট করছে বিজনেস পারপাসে, তার বিজনেসটাকে বড় করার জন্য। তো এনিহাও এই ছিল হচ্ছে অলিম্পিক নিয়ে। আর নেক্সট স্টকটি হচ্ছে সামিট পাওয়ার।
তো সামিট পাওয়ার নিয়ে কথা বলার পূর্বে আমরা দেখবো যে তার আরএসআইটা কিন্তু যথেষ্ট পজিটিভলি মুভমেন্ট করতেছে। আর এক্ষেত্রে আমরা দেখবো যে তার যে এমএসসিডি হিস্টোগ্রাম বারটা কিন্তু এখানে বায়ার এবং সেলারের কিন্তু দুই ধরনের প্রেশার থাকতেছে। এখন কিন্তু আবার বায়াররা কিন্তু আবার এই লেভেল থেকে আবার বাই করা শুরু করে দিয়েছে, অর্থাৎ বর্তমানে তার যে ক্লোজ পয়েন্ট অর্থাৎ 17 টাকা লেভেলে আসার পর কিন্তু নতুন করে বাই আবার সিগন্যাল পায়। তার মানে বায়াররা কিন্তু স্টকটিকে এই লেভেল থেকে আবার বাই করতে চাচ্ছে। তো এখানে কথা হচ্ছে যে এই স্টকটি যে বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে শো করেছে আমরা ডে চার্টে দেখি, এটা কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল না। এটাকে মিন করে কিন্তু যেখানে কিন্তু কিছু মানি এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে কিন্তু অনেক কিন্তু স্মার্ট ইনভেস্টররা কিন্তু এখান থেকে সেল করে দিয়ে বেরিয়ে যাওয়ার প্ল্যান করতেছে। সেই জন্য আগামীকালকে যদি স্টকটি 17 টাকা 40 পয়সা লেভেলটাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি আপ ট্রেন্ডে যাবে, আর না হলে কিন্তু স্টকটি আবার ডাউন ট্রেন্ড এটা মেনটেন করতে পারে, সম্ভাবনা যথেষ্ট আছে। তো সেই ক্ষেত্রে তার জন্য আগামীকালের রেজিস্ট্যান্স একটাই, যে সেটা 117 টাকা 40 পয়সা তার রেজিস্ট্যান্স, এটাকে ওভারকাম করতে পারলে স্টকটি চলে যাবে 18 টাকা 30 পয়সা। এই যে লেভেলটা 18 টাকা 30 পয়সা লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। আর 18 টাকা 30 টাকা পয়সা লেভেলটা ওভারকাম করে স্টকটি 18 টাকা 80 পয়সা, তবে যারা ধৈর্য ধারণ করতে পারবেন আমার মনে হয় স্টকটি 18 টাকা 80 পয়সা যাবে। এভাবে তো অনেক আরো উপরে যাবে, যাওয়ার অনেক সুযোগ রয়েছে, যেহেতু এখানে তার ফ্লোর পাচ্ছে 34, একসময় টাচ করবে। অনেকে হয়তো আতঙ্কিত হয়ে, সামিট পর একটা ভালো স্টক, তাদের বিজনেসও ভালো, হয়তো গভর্নমেন্ট সাবেক গভর্নমেন্টের একটা সাপোর্ট ছিল বলে হয়তো সে বেশি পরিমাণ অনেকভাবেই বিজনেসটা বাড়াতে পেরেছিল, হয়তো এখন ওই সাপোর্টটা নেই, বাট স্টিল নাও স্টকটা কিন্তু ভালো, ভবিষ্যতে হয়তো আরো বেটার করে প্ল্যান করবে। কারণ বিজনেসের সাথে তো ব্যক্তিত্ব আলাদা, বিজনেসটা আলাদা, কারণ এটা হচ্ছে দেশের সম্পদ। ব্যক্তি হিসেবে তো ব্যক্তির পারফরমেন্স, সে তার যদি প্রবলেম থাকে সে তো তার সাফার করবি, বাট এজ এ বিজনেস হিসেবে কিন্তু স্টকটি কিন্তু যথেষ্ট পজিটিভ আছে, মানে ভালো একটা গুডউইল আছে মার্কেটে। তো এনিহাও আমরা বিজনেসটা নিয়ে থাকি, তো সেক্ষেত্রে এই কথাই যে স্টকটি কিন্তু যদি আগামীকালকে 1740 ওভারকাম না করতে পারে তাহলে কিন্তু আবার একটু কারেকশন ফেজে আসবে, কিন্তু তার একটা গ্যাপও কিন্তু রয়েছে এক্ষেত্রে, তো আসতে পারে। আর যদি এখান থেকে এটাকে সাপোর্টটা এটাকে রেজিস্ট্যান্স ভাঙতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে 18 টাকা 30 পর্যন্ত যাবে, এবং 18 টাকা 30 পয়সা থেকে 18 টাকা 80 পয়সা যাওয়ার পর কিন্তু হয়তো আমানত করে একটা আবার কারেকশন ফেজে আসতে পারে। তো এই ছিল সামিট পাওয়ার নিয়ে। আর সামিট পরে আমরা তো দেখে নিলাম এটা অলরেডি। তো সামিট পরে যদি আমরা ফান্ডামেন্টাল একটা দেখি, কারণ ইনফরমেশনগুলো অনেকের কাছেই থাকে না, জাস্ট সেই জন্যই সরি আপনাদের একটা গ্লান্স আমি কিছু ইনফরমেশন দিলে হলে আপনি একটু কিছুটা হলো পজিটিভ একটা প্ল্যান থাকতে পারে আপনার। পারফরমেন্সটা কিন্তু ভালো, 3টা কোয়ার্টারে কিন্তু পজিটিভ, এবং গত বছর তো 55% অলরেডি, অলমোস্ট 55% কিন্তু এমপিএস এর গ্রোথ আছে এখানে। এক ক্যাটাগরি একটা স্টক 106,79,00,000 অনেক শেয়ার কিন্তু, এবং ডিরেক্টর মেজর এখানে 63%। ভালো স্টকের গুণাগুণের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে ডিরেক্টর মেজর যদি থাকে এটা ভালো স্টক, ইপিএস এর গ্রোথ ভালো, তারপর তার কারেন্ট পি রেশিও খুবই ভালো 5.31, এবং হচ্ছে আমরা দেখবো যে তার প্রফিট নেট প্রফিট গ্রোথটা এখানে কিন্তু কমে গেছে। ইপিএস এর গ্রোথ থাকার পরেও কিন্তু নেট প্রফিট গ্রোথটা কিন্তু এখানে সরি 2023 সালে, এটা 2024 সালে কিন্তু নেট প্রফিট গ্রোথটা এখনো আসে নাই, বাট যেহেতু ইপিএস এর 54% কিন্তু পজিটিভ গ্রোথ, মানে 55%, তার মানে তো অবশ্যই এবছর কিন্তু বিজনেসটা বেশি দেখাবে। এবং স্টক ডিভিডেন্ড কিন্তু লাস্ট ইয়ারে ছিল 10% ছিল, এর আগে ছিল 20% 22-এ, আর 21-এ ছিল 35%। এবার 19, 20, 21 এই 3টা বছর কিন্তু ভালো পারফরমেন্স ছিল, এবং এবার যেহেতু তার ইয়েটাও ভালো, ইপিএস এর গ্রোথটা ভালো আসছে, ইপিএসটা ভালো আসছে, তার কারেন্ট ইপিএস হচ্ছে আপনার 3.20। তো 3.20 আমরা দেখবো যে লাস্ট কবে ছিল 2022 সালে 3.87 ছিল। তো যাই হোক লাস্ট ইয়ারের জন্য এবার কিন্তু একটু পজিটিভিটি শো করতে পারছে, তার মানে এই স্টকটি কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার কোয়ার্টার ওয়াইজ কিন্তু আপনি দেখেন তাহলে কিন্তু কোয়ার্টার ওয়াইজ কিন্তু স্টকটি অনেক বেটার পারফর্ম করছে, এই কারণে কিন্তু আগামীতে ভালো করার সম্ভাবনা রয়েছে। তো এটা ছিল হচ্ছে সামিট পাওয়ার নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। আর নেক্সট স্টকটি হচ্ছে আমরা দেখব ইস্টার্ন হাউজিং। ইস্টার্ন হাউজিং নিয়ে আমরা যদি এটা অনেক রিকোয়েস্ট ছিল অনেকের, সামিট পর ইস্টার্ন হাউজিং অনেকে রিকোয়েস্ট করেছেন, আজকে আলোচনা করার সুযোগ হলো। তো এখানে কিন্তু আরএসআইটা কিন্তু যথেষ্ট পজিটিভলি আপ ট্রেন্ডের দিকে মুভ করতেছে। আর আমরা যদি এমএসসি হিস্টোগ্রামের বারটা দেখি, এটাও কিন্তু এতক্ষণ কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু সেলার অ্যাক্টিভ ছিল, আবার কিন্তু আজকে কিন্তু আবার বায়ারদের অ্যাক্টিভেশনটা শুরু হয়ে গেছে, নিশ্চয়ই পজিটিভ কোনো মেসেজ আছে, না হলে তো হুট করে এভাবে হওয়ার কথা না। তো আমরা দেখবো পরবর্তী ফান্ডামেন্টালের সময় নিউজটা তার কি আসে বা আদার্স কি।
তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে ইস্টার্ন হাউজিং এর এখানে বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে শো করেছে এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল। তো সেক্ষেত্রে ভালো যেহেতু একটা ভলিউম আসছে, তো যদিও এখানে সেলাররা যথেষ্ট অ্যাক্টিভিটি শো করতেছে, বাট আমার মনে হচ্ছে যে আগামীকালকেও পজিটিভ ধারা অক্ষুণ্ণ রাখতে পারে, অথবা একটা ছোট একটা বডি ক্যান্ডেল আসতে পারে কারেকশন ফেজে, কারণ এখানে তো অনেক ইনটেক হয়েছে এই জায়গায়, প্রফিট তো টেক করার সম্ভাবনা আছে আগামীকালকে। তো যদি আগামীকালকে হয়ও খুব বড় কোনো ধরনের ক্যান্ডেল এখানে হবে না, একটা ছোট বডির ক্যান্ডেল শো করতে পারে, এমন হতে পারে এটা হয়তো একটা রেড ক্যান্ডেলও আসতে পারে, বাট কিছুদিন পরে কিন্তু স্টকটি আবার চলে যাবে কিন্তু 76 টাকা 20 পয়সা পর্যন্ত তার একটা যাওয়ার সম্ভাবনা আছে এবং সে যাবে। এই স্টকটি 76 টাকা 20 পয়সা যাওয়ার পরে কিন্তু কারেকশন ফেজে আসার সম্ভাবনা আছে, এবং সেক্ষেত্রে যদি 59 টাকা 30 পয়সা লেভেল টাচ করে ফেলে তাহলে কিন্তু স্টকটি আবার নিচে চলে যাবে এবং সে কিন্তু 53 টাকা লেভেল পর্যন্ত তার আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তো এই ছিল হচ্ছে মেসেজ। এখন আমরা দেখব যে আমরা AHL এর আমরা দেখে নিই যে তার ফান্ডামেন্টালটা যদি আমরা একটু দেখি, এই যে ইস্টার্ন হাউজিং এক ক্যাটাগরি একটা সার্ভিস এন্ড রিয়েল এস্টেট সেক্টর একটা স্টক। আমরা এখানে দেখতেছি যে তোর কারেন্ট পি 10.47, ওকে ফাইন চলে এটা, আর টোটাল সিকিউরিটি 9.33, আর এখানে কিন্তু ডিরেক্টর হচ্ছে মেজর 50.36, ভালো স্টকের মধ্যে একটা গুণাগুণ, পি রেশিওটা অনেক ভালো, তারপরে তার কোয়ার্টার পারফরমেন্সটাও ভালো, এবং ইনস্টিটিউট কিন্তু নতুন করে 6.14% নতুন করে এন্ট্রি, এটা কিন্তু অনেক বেশি 6.14%। তার মানে এটা স্টকটা কিন্তু অনেক দিন ধরে এটা ভালো একটা রেসপন্স দিতে পারে সামনে ভবিষ্যতে। যারা ইনভেস্ট করতে চান একটা লেভেলে কিন্তু ভালো বিনিয়োগ করলে ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। রিজার্ভও ভালো 687 কোটি টাকা, অনেক টাকা রিজার্ভ কিন্তু তার রয়েছে, অর্থাৎ এই স্টকটা কিন্তু ভালো ডিভিডেন্ড দেওয়ার যথেষ্ট সক্ষমতা রয়েছে। তার পি রেশিওটা কিন্তু লাস্টের তুলনায় এবার কিন্তু অনেক ভালো করছে, যার ফলে ডিপিএস এর গ্রোথও ভালো আসছে। এপিএস এর 12.58%, তার ইপিএস 6.80 বর্তমানে, আগাদের ছিল 2024 ছিল 6.04, আর বর্তমানে 6.28। আচ্ছা, তারপরে আমরা দেখবো ডিভিডেন্ড গ্রোথ কিন্তু মাইনাস আছে, 2024-এ কিন্তু 19% ডিক্লারেশন আসছে, আর 2023-এ ছিল কিন্তু 25%, তার মানে কিন্তু 6% নেগেটিভ ডিক্লারেশন আসছে। এটা কেন আসছে? এটা পজিটিভ ইপিএস গ্রোথ থাকার পরেও না কেউ না, ও আচ্ছা, নেগেটিভ 7.37 ছিল লাস্ট ইয়ার, এবার কিন্তু ইপিএস এ 6.04 আসছে, এই জন্য কিন্তু এখানে ডিভিডেন্ডে কিন্তু একটু কম আসছে, 19% আসছে। তো এই ছিল। আর আমরা একটু রেকর্ড ডেটে দেখবো, তার রেকর্ড ডেট হচ্ছে এটা হয় 10 সেপ্টেম্বর, যেটা শেষ হয়ে গেছে, 19% অলরেডি ক্লোজ। আর নিউজ হচ্ছে কি 29 না, নতুন কোনো নিউজ নেই এখানে। ওকে, তাহলে আমরা এই হচ্ছে দেখলাম যে EHL নিয়ে যারা রিকোয়েস্ট করেছিলেন পারফরমেন্সটা আপনি দেখে নিলেন, এই স্টকটির পারফরমেন্স। তো মনে হচ্ছে যে আপনার 76 টাকা লেভেল যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে স্টকটি, তারপর থেকে হয়তো স্টকটি ডাউন ট্রেন্ডে আসতে পারে। আর হচ্ছে আরেকটা স্টক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে সিমটেক্স নিয়ে। তো তার আগে আমরা ফান্ডামেন্টাল আগে আলোচনা করে নিই, পরে দেখা যায় না। সিমটেক্সের ফান্ডামেন্টালটা যদি আমরা একটু ফোকাস করি, এখানে দেখবো যে টেক্সটাইল সেক্টরে এক ক্যাটাগরি একটি স্টক, যা টোটাল সিকিউরিটিজ প্রায় 8 crore, আর কারেন্ট পি রেশিও 17.32, একটু বেশি এটা। আর এখানে কিন্তু পাবলিক হোল্ডিং বেশি 58, ডিরেক্টর কিন্তু 31.65, আচ্ছা, ইনস্টিটিউশন 9.97। এখানে কিন্তু তার কোয়ার্টার পারফরমেন্স দেখে আমরা কিন্তু 30.23% পজিটিভ মুভমেন্টে কিন্তু স্টকটি কিন্তু মুভ করতেছে, এবং তার পি রেশিওটা কিন্তু গত বছরের তুলনায় কিন্তু ভালো পারফর্ম করেছে এটা, এবার 17, এর আগে ছিল কিন্তু বেশি 25.69 ছিল। তো এটা ভালো করছে। নেট প্রফিট গ্রোথ 2024 সালে কিন্তু ভালো করছে 6.685, অর্থাৎ প্রায় 7 কোটি, কিন্তু 7 কোটি টাকা কিন্তু পজিটিভ গ্রোথ আছে তার, আর 23-এ ছিল 6.53। আচ্ছা, ডিভিডেন্ডের গ্রোথ নাই, 2024-এ 10%, 23-এ ছিল 10%। আচ্ছা, এখন আমরা আলোচনাটা করে নিলাম এটা। আর নতুন করে ইনস্টিটিউট কিন্তু এখানে 1.35% নতুন করে কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে। এখন আমরা চলে আসবো হচ্ছে চার্টে। তো RSI যথেষ্ট শার্পলি মুভ করতেছে, অনেক খুব শার্পলি উপরে যাচ্ছে, তার মানে স্ট্রেংথ অনেক স্ট্রং এটা। সেক্ষেত্রে তার রিফ্লেকশন কিন্তু অলরেডি আমরা MACD হিস্টোগ্রাম বারে দেখছি, দুইটা বারে কিন্তু পজিটিভ এবং পিক বেশ বড় ধরনের কিন্তু এখানে ভলিউম নিয়ে মুভ করতেছে। এখন আমরা ডে চার্টে ক্যান্ডেল প্যাটার্নটা যদি দেখি, এই ক্যান্ডেলটা কিন্তু ভালো, তার মানে এখানে যথেষ্ট বায়ার কিন্তু অ্যাক্টিভিটি শো করতেছে, তার ফলে
যদিও বায়ারদের চাপ থাকবে, বাট মনে হচ্ছে যে স্টকটি মুভমেন্টে যাবে এবং এক্ষেত্রে তার রেজিস্ট্যান্স হচ্ছে 20 টাকা 20 পয়সা। নেক্সট যদি এটাকে ওভারকাম করতে পারে দেন চলে যাবে 21 টাকা লেভেলে, 21 টাকাকে ওভারকাম করে 21 টাকা 90 তারপর কিন্তু 23 টাকা 20। তবে যারা একটু ধৈর্য ধারণ করতে পারেন আমার মনে হয় এই স্টকটিতে আপনারা হয়তো এখান থেকে 23 টাকা পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। রেকর্ড ডেট কবে ছিল এটা? আচ্ছা, রেকর্ড ডেট 24 নভেম্বর। এই 24 তারিখের নভেম্বরের কিন্তু এটা রেকর্ড ডেট। তো সেক্ষেত্রে স্টকটি 10% ডিক্লেয়ার করা এবং এটা তার হচ্ছে এজিমো 26 এটা বাদ, তার মানে হচ্ছে 24 নভেম্বর পর্যন্ত স্টকটি কিন্তু একটু আপ ট্রেন্ডে থাকার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা দেখব যে 23 টাকা পর্যন্ত স্টকটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা একটু অবজার্ভ করতে পারেন আমার মনে হয় যদি এই লেভেলগুলোকে ওভারকাম করতে পারে 21 লেভেল এগুলো করার সম্ভাবনা আছে, যেহেতু স্ট্রেন্থ বেটার মুভমেন্ট করতেছে, ইপিএসও ভালো, সবকিছুই ভালো তার। তো সেক্ষেত্রে মনে হচ্ছে 23 টাকা পর্যন্ত তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, আপনাদেরকে জন্য এই ছিল হচ্ছে আজকের ডিসকাশন। তো নিশ্চয়ই আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক নিয়ে কথা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, ভালো স্টকে বিনিয়োগ করবেন। আর যে স্টকগুলো বিনিয়োগ করবেন তার ক্ষেত্রে অবশ্যই পূর্বে আপনি অ্যানালাইসিস করে নেবেন, যাতে স্টকটির পি রেশিওটা ভালো থাকে, ডেট টু হোল্ডিংসটা ভালো হয়, ইপিএস এর গ্রোথ থাকে, নেট প্রফিটের গ্রোথ থাকে। তারপরে এই প্যারামিটারগুলো মূলত হচ্ছে আমরা দেখে যদি বিনিয়োগ করি তাহলে আমাদের বিনিয়োগটা কিন্তু যথেষ্ট ডিভিডেন্ডের গ্রোথ যদি থাকে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা স্টক থেকে ভালো একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।